তোমাদের সাথে এর আগেও আমি বেশ কিছুবার হয়তো বা এই রেসিপিটা শেয়ার করেছিলাম। তো আজকে আবার বানাচ্ছি, ভাবলাম আবার একবার শেয়ার করে দিই, যারা আমার নতুন বন্ধু আছো তাদের জন্য এটা খুব উপকার হবে। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে পাপিয়া, আর তোমাদের একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকালই আমি বসে পড়েছি একটা জুস বানাতে। এটার নাম হচ্ছে এবিসি জুস, ABC জুস। তো এটা কিভাবে বানাতে হয় তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। কি কি লাগছে: বিট, গাজর, পুদিনা, এটা হচ্ছে কারি পাতা, আমলকি, অ্যালোভেরার রস, আদা। আমার কাছে আদাটা না, গোটা আদাটা ছিল না, তাই আমি দিইনি, তবে আমি এর আগের বার প্রত্যেকবারই দিই। আর হচ্ছে কাঁচা হলুদ। এর সাথে তুমি শসা দিতে পারো, তোমার পছন্দ মতন কিছু জিনিস এখানে অ্যাড কম বেশি করতেই পারো। তো আমি এগুলো সমস্ত কিছু দিয়ে নিচ্ছি। এর সাথে পুদিনা পাতাও যায়, তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতে পারো। দিয়ে আমি এই খেয়ে না আমি প্রচণ্ড ভালো উপকার পেয়েছি, সত্যি বলছি। কারণ অনেকটা উপকার হয় এই জন্য যে এটার মধ্যে যেহেতু বিট আছে, আয়রন ডেফিসিয়েন্সিটা অনেকটা কমেছে। আমাদের আয়রনের ভীষণ আমাদের হিমোগ্লোবিনের খুব গন্ডগোল হচ্ছিল আমার আর মেয়ের। ডাক্তার বলেছিল আয়রনের ওষুধ খেতে, কিন্তু বিশ্বাস করে আমি খাইনি, মেয়েকেও খাওয়াইনি। মেয়েকে আমি ডেলি সকালবেলা এটার জুসটা খাওয়াই। ইনফ্যাক্ট আমরা 3 জন মিলেই খাই, খুব উপকার হচ্ছে। আর একটা কথা বলি, এটার মধ্যে যেহেতু হলুদ আছে, আমলকি আছে, এটা হজমের সমস্যা যদি কারোর থেকে থাকে তো সেটাও কিন্তু দূর করে। যেমন নাকি আমার হাজব্যান্ডেরই প্যানকাইটিসের প্রবলেম হচ্ছিল, তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো সেইখান থেকে ভীষণ বদহজম হতো, তো আর লিভারে ফ্যাটি লিভারও ছিল। তো সেটা এখন আশা করি, এখনও টেস্ট করিনি, কিন্তু যে সিমটমগুলো সেগুলো অনেকটা যে কষ্ট সেটা তো অনেকটা দূর হয়েছে। আর তোমার পেটের মেদও খানিকটা কমেছে, এটা কিন্তু আমাদের সবারই। আর এটা আমি তৈরি করছি আজকে অনেক দিন ধরেই খাচ্ছি, প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে। তো অনেকটা শেষও হয়ে গেছিলো, প্রায় 3-4 দিন হয়েছে তৈরি করব করে না, আর করা হয়েই উঠছে না। তাই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল তৈরি করেই নিই, তারপরে সমস্ত কাজে হাত দেবো। আর যখন তৈরি করছি তোমাদের সাথে শেয়ার না করে কি পারি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে নিই, তোমাদেরও তো কাজে লাগতে পারে। তো দেখে নাও, আমি এইভাবে এগুলোকে সমস্ত প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পেস্ট তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমি এটাতে সামান্য অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি, নাহলে না রসটা ঠিক বেরোবে না। একদমই অল্প পরিমাণ জল, যাতে ব্লেন্ডটা হয় ভালো করে, সেই জন্য অ্যাড করেছি। আর একটা পরিষ্কার ধুতির কাপড় নিয়েছি। যাদের জুসার আছে তারা তো অনায়াসেই জুসারে বের করে নিতে পারবে রস, কিন্তু যাদের নেই তারা এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারো। খুব ইজিলি এটাকে রস বেরিয়ে যায়, আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা কাজটাও হয়। তো আমি এরকম একটা পরিষ্কার ধুতির কাপড় নিয়েছি, সাদা। এটা ধোয়াই ছিল আগে থেকে, ধুয়ে শুকনো করা ছিল। তো ওটার মধ্যেই আমি নিয়ে ভালো করে চিপড়ে নিয়েছি। এমন ভরে চিপড়েছে যেন একটুকু রস না থাকে। দেখতে পাচ্ছ একদম পুরো ড্রাই হয়ে গেছে চিপড়েগুলো। তো এগুলো দিয়েও অনেকে কাজ করে, অনেকে অনেক কিছু রেসিপি করে, কিন্তু আমি কিছু করব না, এগুলোকে ফেলেই দেবো। এটা গাছের সারের জন্য জানো তো খুব ভালো। এই ছিবড়েটা যে নাকি বেরিয়েছে, এটা গাছের টবে দিয়ে দিলেও একটু পচিয়ে কম্পোস্ট করে গাছের দিয়ে দিলেও খুব ভালো কাজ দেয়। তো যাই হোক, আমি এই বাকিটাও দিয়ে দিচ্ছি, বাকিটাও করে নিচ্ছি। আগে জানো তো আমার মেয়ে তো খেতেই চাইতো না, আর আমার বরের কথা তো বলোই না, সে তো খেতোই না। এখন যেহেতু প্যানকাইটিসের সমস্যা হয়েছে, এখন তো অনেক কিছু রেস্ট্রিকশানে চলছে, তোমরা সবাই জানো। আমি কিভাবে রান্নাবান্না করি তোমাদের সাথে তো প্রত্যেক দিনের ব্লগ আমি শেয়ারই করি। ভীষণই অল্প মশলা আর তেল তো প্রায় নামমাত্র। আর তার সাথে এই যে টোটকাগুলো, এই যে বাড়িতে কিছু রেমেডিগুলো, এগুলোকে আমি ফলো করছি, করে না ভীষণ উপকার হচ্ছে। শুধু আমাদের নয়, আমার শুধু হাজব্যান্ডের নয়, আমরা যে খাচ্ছি আমাদেরও ভীষণ উপকার হচ্ছে। এই যেমন সেদিনই ধরো না, আমার মেয়ের হিমোগ্লোবিন টেস্ট হয়েছিল, স্কুলের একটা মেডিকেল হেলথ ক্যাম্প বসিয়েছিল, সেখান থেকে হিমোগ্লোবিন টেস্ট হয়েছে। সেখানে গতবার যখন হিমোগ্লোবিন টেস্ট হয়েছিল তখন ওর 10.9 সামথিং এসছিল। তো তখন ওকে বলেছিল যে আয়রনের ওষুধ খেতে। আমি বলেছিলাম আয়রনের ওষুধ খাওয়ার দরকার নেই। তো আমি ওকে রেগুলার বেসিসে এই ABC জুসটা দিয়েছি, আর হ্যাঁ, কুলেখাড়া সিদ্ধ করার রসটাও দিয়েছি। আর আমিও খেয়েছি, কারণ আমারও হিমোগ্লোবিনের খুব অসুবিধা হয়, ভীষণই প্রবলেম হয়। তার কারণ চুল ওঠে, আমি বুঝতেই পারি, ভীষণ শরীরটা ক্লান্ত লাগে। তো যাই হোক, ওটা কন্টিনিউ করার পরে এখন যখন 2 দিন আগে মেডিকেল টেস্ট হয়েছে, তখন কিন্তু হিমোগ্লোবিন 13.6 চলে এসছে।
তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু একটা হাতে নাতে প্রমাণ যে এটা থেকে আমরা অনেকটা উপকার পাচ্ছি। আর হ্যাঁ, আমাদের জামাগুলো অনেকটা লুজ হচ্ছে। আমি তো মোটা, আমি জানি আমারটা একটু নজরে আসতে দেরি হবে, কিন্তু আমি নিজে ফিল করছি আমিও কিন্তু যথেষ্ট ভালো আছে, আমার গ্যাস অম্বলের সমস্যাটাও অনেকটা কম আছে। তো যাই হোক, আমি ওটা করে নিয়ে চলে এসেছি। এই যে বিছানার চাদরগুলোকে চেঞ্জ করব, মানে চেঞ্জ করলাম, অনেক দিন হয়েছে বিছানার চাদরটাকে চেঞ্জ করা মানে হয়ে উঠছে না। ভাবছিলাম করব করে না, একটু মানে সময় সাপেক্ষ, মানে সময় করে উঠতে পারছিলাম না। তো এক সপ্তাহ বেশি হয়ে গেছে, আমি এক সপ্তাহতে একটা করে বিছানার চাদর চেঞ্জ করি। আর এদিকে দেখো কোলবালিশের ওষার কি করে ফেটে যায়, ভালো ওষার কি করে ফেটে যায় বলো তো। আমার মেয়ে ওই কোলবালিশের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ে আর চাপ পড়ে দুদিকে, ব্যাস দুদিকটাই ফেটে যায়। তো যাই হোক, এরমভাবে তো দিন কাটছে আমাদের। ফেটে যায় ওই কোলবালিশের ওষুধটা, তখনই দেখলাম যে ফেটে গেছে, এটাকে পরে সেলাই করতে হবে বলেই রেখে দিলাম। তো করে নিচ্ছি এক এক করে সমস্ত বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর ধীমান গেছে হচ্ছে মেয়েকে নিয়ে পড়তে, আজকে তো রবিবার, তো ওই জন্য সকালবেলা তো আরাধ্যার পড়া থাকে। তো ধীমান গেছে ওকে পড়াতে, মানে দিয়ে তারপরে বাজার করবে, যেটা নাকি প্রত্যেক সপ্তাহেই বলে থাকি। তো আর আমি এদিকে ঘরের কাজগুলো করছি আর গান শুনছি। একটু রিল্যাক্স মুডেই আছি, তার কারণ অন্যান্য দিনের মতন অতটা তো তাড়াহুড়ো নেই। আজকে তো ছুটির দিন, অনেকটাই রিল্যাক্স হয়ে কাজ করা যায়। তো এক এক করে আমি দেখতেই পাচ্ছ সমস্ত বালিশগুলোর মধ্যে এইভাবে দড়িগুলো ভরে নিচ্ছি। আগে কি করতাম জানো তো, দড়িগুলো ভরতাম না, এমনি রেখে দিতাম। তাতে করে কি হতো, ভীষণই নোংরা হয়ে যেত। ভেতরের যে অরিজিনাল যে কাভারটা থাকে, মানে ও আর না কি বলে, সেই যে বালিশের অরিজিনাল কাভারটা, সেটা কিন্তু ভীষণই নোংরা হয়ে যায় আর বালিশটাও খুব তাড়াতাড়ি ফাটে। তা এখন ওই জন্য আমি দুদিকে মানে দড়িটা পরিয়ে নিই কোল বালিশগুলো, তাতে করে ফাটে না। ফাটলে ওই ওষারটা একটু ফেটে যায়, কারণ আমার মেয়ে তো ওটার উপর উঠে বসে, দাঁড়িয়ে পড়ে, বললে কথা শোনে না, ভীষণ বালিশ নিয়ে চটকাচটকি করে। তো যাই হোক, তো আমি ওইগুলো করে নিয়ে এবারে ঘর গোছানোর পালা। রান্না একটু দেরিতেই বসাবো ভাবছি, তো ঘরটা গুছিয়ে নিচ্ছি। অন্যান্য দিন যেমন করি কি, ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরে যাই, মানে রান্নার কাজটাতে আগে হাত দিই, কারণ অফিস থাকে, স্কুল থাকে, তখন কিন্তু আর ঘর গোছানো বা বিছানা তোলা এই সমস্ত কাজগুলো করে উঠতে পারি না। আগে রান্নার দিকে যাই, পরে এইদিকে আসি। কিন্তু বিশ্বাস করো, আগে যদি ঘরটাকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিই, তাহলে কাজ করার এন্তুটাই কিন্তু আলাদাভাবে পাওয়া যায়। আর দিনটাও খুব সুন্দরভাবে মানে শুরু হয়। মানে একটা অগোছালো ভাব, এলোমেলো মন, দেখবে ঘরদোর অগোছালো থাকলে না মনটাও যেন এলোমেলো হয়ে থাকে, কিন্তু ঘরটা যদি পরিপাটিভাবে গুছানো থাকে, মনটা যেন শান্ত আর স্থিরভাবে যে কোনো কাজে কনসেন্ট্রেট করা যায় আর করতেও ভালো লাগে। সে রান্নাই হোক বা অন্য কোনো কাজই হোক, আসলে ঘরটা তো আমাদের আত্মিক সম্পর্ক ঘরের সঙ্গে, বলো। ঘরটাকে একটু ভালো করে না গোছালে কি হয়, ঘরটাকে না গোছালে আমাদের মানসিকতা বা তোমার মানে সব কিছু শারীরিক মানসিকভাবেও না ঘর ভীষণ এফেক্ট করে। তাই জন্য ঘরটাকে যদি আগে সকালবেলা উঠেই, আমি যেমন বাসি ঘর ঝাড় দেওয়া, আগে মানে আগেকার দিনের লোকেরা যেমন নাকি করতো, বাসি ঘর ঝাড় দিত, উঠোন ঝাড় দিত, তারপরে ওর রান্নাঘরে স্নান করে ঢুকতো। এটার জন্য একটা সায়েন্টিফিক ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে, কারণ এই কাজগুলো করার সাথে সাথে আমাদের মানসিকতা বা আমাদের শরীর দুটোরই ভীষণভাবে জড়িত, দুটোই খুবভাবে মানে এফেক্ট হয়। আর আমাদের সাংসারিক কাজে আমাদের মেয়েদের মাথা ঠান্ডা রাখতেই হয়, তাই না? তো যাই হোক, এই কাজগুলো করে নিয়ে আমি এদিকে চলে এসেছি রান্না করতে। যেহেতু আজকে নিরামিষই, তাই জন্য রান্নার মানে বেশিক্ষণ সময়ও লাগবে না আশা করি। তো ঘরে ছিল হচ্ছে গাঁঠি কচু আর আলু, ওইদিকে ধীমান গেছে বাজারে, তো ভাবলাম যে গাঁঠি কচু আর আলুটা মানে তরকারিটা করে ফেলি। আর এদিকে কড়াইটা যে দেখতে পাচ্ছ যে একটু খানিকটা পুড়ে উঠেছে, ওটা কিন্তু মানে সকালবেলা যেহেতু ধীমানের বাবার অফিস ছিল, তো সকালবেলা পটল ভাজতে গিয়ে ধীমান কী করেছে, আমি তখন একটু বাথরুমে গেছিলাম, তখন সেই ফাঁকে পটল ভাজতে গিয়ে ধীমান হাই ফ্লেমে পটলটা উঠিয়ে নিয়েছে, কিন্তু গ্যাস বন্ধ করে দিতে ভুলে গেছে। পুরো হাই ফ্লেমে কড়াইটা অনেকক্ষণ ধরে তেলটা, মানে তেল ছিল কড়াইতে, কড়াইটা পুরো পুড়ে গেছে, ওই জন্য পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। তো আমি বেরিয়ে তারপরে এক্সস্ট চালিয়ে ও কড়াইটা নিভিয়ে তারপর ঠিক করেছি। তো যাই হোক, এই কড়াইতে জানো তো এই একটা সুবিধা, যে যতই দাগ লাগুক, যতই পুড়ে যাক, মাজার কোনো সেরকম অসুবিধাই নেই, একদম ঝঞ্ঝাট নেই, বেশি ঘষাঘষিও করতে হয় না, খুব ইজিলি কিন্তু এই কড়াইটা মাজা যায়। হয়তো একটু দাম বেশি নেয়, কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো। আমি তো ভীষণ হ্যাপি এই কড়াইটা কিনে। তো এই যে আমি দেখো আজকে গাঁঠি কচুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, নিরামিষ। অবশ্য তোমরা সবাই জানো যে কীভাবে রান্না করতে হয়। আমি কিন্তু এখানে ফোড়নটা একটু ডিফারেন্ট দিই,
মানে ওই পাঁচফোড়ন দিই না, বা তোমার শুধু জিরেও দিই না, এখানে গরম মশলা দিই আর একটু জোয়ান দিই। গরম মশলা, জোয়ান আর সামান্য একটু জিরে দিয়ে আমি গাটি কচুর তরকারিতে, দেখতেই পেলে জিরে, ধনে গুঁড়ো, তারপরে নুন, তারপরে লঙ্কা বাটা, আদা বাটা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওই সবজিগুলো দিয়ে জল ঢেলে ফুটে উঠলেই একটু ধনে পাতা আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে গাটি কচুর তরকারি। তো আজকে তো এটা করলাম। এবার করে টোরে ধীমান বলেই গেছিলো যে পনির আছে সামান্য ঘরে, পনিরের তরকারি করার জন্য, কিন্তু পটলটা না একদম নেই। পটলটা মাত্র 2-3 পিস ছিল, ওটা সকালবেলা তো ভেজে দিয়ে দিয়েছি, বাবার অফিস ছিল, বাবাকে ওই জন্য। তো পটল এনেছে, মানে আনবে তারপরে রান্না হবে। তো আমি আর ধীমান এদিকে গাঠি কচু খায় না, যে একটা তরকারিতে হয়ে যাবে সেটাও হবে না। ও একদমই গাঠি কচু খায় না, ও কেন আমার মেয়েও খেতে চায় না, কিন্তু আমার আবার কচুর হচু এগুলো ভীষণ প্রিয়। তো আমি আর আমার শ্বশুর এটা খাবো, ধীমানের জন্য পরে আমি রান্নাটা করব। আর ওদিকে গাঠি কচু রান্না করতে করতেই ধীমান বাজার থেকে চলে এসেছে, মেয়েও চলে এসেছে। তো ভাবলাম ওদেরকে ব্রেকফাস্টটা দিয়েই দিই। আজকে আমি সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি, মানে বানাইনি। প্ল্যান ছিল যে মুড়ি ঠুড়ি খেয়ে নেব, বলেছিলাম আলু চচ্চড়ি করি, মুড়ি দিয়ে খেয়ে নেবো, কারণ গরমে রুটি করতে একদম ইচ্ছা করে না। তো বললো না, আলু চচ্চড়ি দিয়ে মানে খাবে না মুড়ি। তাই জন্য ধীমান বললো ওকে কর্নফ্লেক্স দিয়ে দিতে, তাই জন্য আমি ওকে টক দই দিয়ে কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আসলে। আর তার মধ্যে কী হয়েছে, টক দইও ফুরিয়ে গেছে, যেটা নাকি ঘরে পেতেছিলাম, তাই কেনা টক দইটা ইউজ করতে হয়েছে। আর এটার মধ্যে একটু ফল টল অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর আমরা কি খেয়েছি, ধীমান সোনুকে যখন আনতে গেছিলো কোচিন থেকে, তখন রাস্তায় ও কচুরি দেখতে পেয়েছে। আর এই কচুরির দোকানে না মানে একটা লঙ্কার আচার দেয়, যেটা আমার আর সোনুর ভীষণ ফেভারিট। তো আমাকে বললো, মা আমি কচুরি খাবো একটু, আমাকে ফোন করে জিজ্ঞেস করলো। আসলে অনেক দিন ধরে খায় না, তো আজকে ওর ইচ্ছা হয়েছে। আমিও বললাম ঠিক আছে নিয়ে আয়, আমার আর তোর দুজনের জন্যই নিয়ে আয়। আর এদিকে ধীমান এদিকে বাজার থেকে যেই মাছগুলো নিয়ে এসেছিলো ওইগুলোকে নিজে হাতেই ধুয়ে সব আলাদা আলাদা বক্সে ঢুকিয়ে রাখছে। আর আমি ওদিকে গেছিলাম জামা কাপড় কেচে মেলে দিতে আসতে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ যে কতটা খাটনি হচ্ছে। আসলে বেশ কিছুদিন ধরে আমার যে কাজের দিদি সে আসছে না, তো পুরো সম্পূর্ণ কাজটাই আমাকে করতে হচ্ছে। আর এখন বাজে জানো কটা, দেখো দেখতে পাচ্ছ, ঠিক দুপুর 2টো। কিন্তু এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি, তার কারণ সকাল থেকে তো টুকটাক টুকটাক করছিলামই। তারপরে বাজার ছিল না, মানে সবজি বাজার, আজকে তো নিরামিষ, তো সবজি বাজারও ছিল না, তাই জন্য সবজি বাজার আনতে হলো। আনলো, তারপরে গিয়ে রান্না বসালাম। তার আগে অবশ্য একটা রান্না করেছিলাম ওই গাঠি কচুর তরকারি, কিন্তু ধীমান তো সেটা দিয়ে খাবে না বলছে। তো ওই জন্য ওই পনির আর পেঁপে আলু পটল দিয়ে একটা তরকারি করব নিরামিষ। তো বললাম যে ঠিক আছে আমি করে দিচ্ছি। তার আগে তারপরে ওই কি বলে সমস্ত ও একদম গাটি কচুর তরকারি পছন্দই করে না। আমি বললাম যে একদিন খেয়ে নাও, বললো না না আমি গাটি কচুর তরকারি খাবো না, আমি বরঞ্চ আলু সিদ্ধ আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবো। এবার কেমন লাগে বলো, আমরা তরকারি দিয়ে ভাত খাবো, সিদ্ধ ভাত খাবে। তো ওই জন্য বাধ্য হয়ে আবার রান্না বসালাম, অনেকটা বেলা করেই বসিয়েছি, হয়েই যাবে হয়তো। ভাত তো হয়ে গেছিলো সকালেই, বাবা ভাত খেয়ে গেছে, বাবার অফিস ছিল আজকে, বাবা ভাত খেয়ে বেরিয়ে গেছে। আর ধীমানের যেহেতু শনিবার করে ছুটি থাকে, তো ধীমান তো বাড়িতেই রয়েছে। আর আমরা সকালে কি টিফিন করেছি তো দেখিয়েছি, অনেকদিন পর একটু কচুরি খেলাম। আসলে আমরা একদমই ভাজা খাওয়া বন্ধই করে দিয়েছি, কিন্তু খেয়ে কি হলো জানো, পেটটা ফুলে গেছে, হয়তো গ্যাস ফর্ম করেছে। তো যাই হোক, একটা গ্যাসের ওষুধ খেতেই হবে। আর অনেকদিন তোমাদের সাথে কোনো গল্প করা হয়নি, ভিডিও করা হয়নি। কেন, তার উত্তরটা একটাই, আমার মোবাইলে স্টোরেজের প্রবলেম হচ্ছিল। তো সেটা এখন সর্ট আউট করে দিয়েছি। আমি বুঝতে পারছিলাম না কেন স্টোরেজের প্রবলেম হচ্ছিলো, এখন বুঝতে পেরে গেছি। তো যাই হোক, ওটা এখন আর প্রবলেম হবে না আশা করি। এখন বাজে দুপুর 2টো, মেয়েকে স্নান করাবো, আর তরকারিটা নামিয়ে সবজিগুলো সমস্ত মানে যা বাজার এনেছিল তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো। শুধু মাছ বাজারটাই শেয়ার করেছি, সবজি বাজারটা শেয়ার করতে পারিনি, এতটা দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে জায়গা মতন সব কিছু রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায়। তো পরে শেয়ার করে দেবো কী কী এনেছে। হ্যাঁ, একটা দারুণ জিনিস এনেছে তোমাদের সাথে, চলো দেখাই, দাঁড়াও।
এই যে খারকন পাতা এনেছে। বন্ধুরা তোমরা কারা কারা খেয়েছো খারকন পাতা আমাকে অবশ্যই জানিও। একদম কচি খারকন পাতা। আমার কিন্তু এটাকে অনেকে খারকোল বলে, অনেকে খারকন বলে। আমার এটা দারুণ লাগে খেতে। এটার বাটা খাই আমরা, ধিমানও খাই। ধিমান কোনো সবজির বাটা খায় না, কিন্তু এটা খায়। আর ধনে পাতাগুলো আমি শুকোতে দিয়েছি, একদম বৃষ্টির জন্য এটা মনে হয় ভেজা, তো সেইগুলো শুকোতে দিয়েছি, মানে একটু হাওয়া খেলে ঠিক হয়ে যাবে, ওই জন্য এইখানে রেখেছি। আর হচ্ছে যে এখানে ওল এনেছে, ওল সিদ্ধ খাও, আমার তো সিদ্ধ দারুণ লাগে, কিন্তু অনেকদিন পরে আনলো। আমার তরকারিটা সেরকম ভালো লাগে না, আমার সিদ্ধটা বেশি প্রেফার করি। তো এই যে রান্নাবার পর্ব চলছে, হয়েই গেছে প্রায় কষানো। এবার জল ঢেলে দিলে একটু সিদ্ধ মানে ফুটে উঠলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ওই যে তোমাদের সাথে কাটি কচুর তরকারিটা যে রেসিপিটা শেয়ার করলাম, ওই যে পনির ভেজে রেখেছি, পনিরটা দেবো। আর এই যে সিদ্ধ আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এটা বাবা খেয়ে গেছে যদিও, ওই জন্য আজকে খুব হচপচ অবস্থা হয়ে গেছে। আর এটা হচ্ছে কাঠি কচুর তরকারি, বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ জানি একটু মশলা কম তেল কম, কিন্তু খেতে আশা করি ভালোই হবে। আমার কাছে কিছু নেই, তবে যখন খাবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, বুঝেছো। তো চলো রান্নাটা সেরে নিই, বুঝলে, অনেকটা। তো চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাটা সেরে নিই। তার মধ্যে আবার কাটাকাটি করেছি, মেয়ের স্কুলের ইউনিফর্ম, ধীমানের তোমার যে শার্ট প্যান্ট, আমার কিছু চুড়িদার নাইটি, এগুলো সব কাছাকাছি করেছি, করে মেলে দিয়ে এসছি। আর এদিকে আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি ঢালবে। তো দেখা যাক কতক্ষণ রোদ পাওয়া যায়, আবার যেতে হবে তুলতে নিচে। এই একটা বড় ঝামেলা জানো তো, ওপরে থাকলে বারবার সিঁড়ি ওঠানামা করতে করতেই অল্প বয়সে বুড়ো হয়ে যায় মানুষ, হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। আমি যেমন হয়ে গেছি অল্প বয়সে বুড়ো। তো চলো রান্নাটা করে তারপর তোমাদের সাথে ফিরে আসছি, ঠিক আছে। তো আবার ফিরে আসলাম, জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটতে শুরু করবে একটু পরেই। তো আবার ফিরে আসলাম একটা জিনিস দেখানোর জন্য, যে আজকে তো মাসের 1 তারিখ, আর আমাদের বাড়িতে কি কি তো বন্ধুরা, মাসের 1 তারিখ সবারই তো মাসের মানে মাসকা বাড়ি সদাইত্ব আসেই বাড়িতে, আমাদেরও এসেছে, কিছুদিন আগেও এসেছে, আজকেও এসেছে। তো দেখো কি কি এনেছি। দেখো কি কি এনেছি, এই যে ডার্ক ফ্যান্টাসি মেয়ের জন্য, মেয়ে বিস্কুটটা খেতে ভালোবাসে। তারপরে আমার বর এই বিস্কুটটা খেতে ভালোবাসে। আচ্ছা গেল, এটা আমরা সবাই খেতে ভালোবাসি। আচ্ছা, এটা শুধু আমি একা খেতে ভালোবাসি। আর এটা আমার সবচেয়ে ফেভারিট। আর এটা না হলে তো চলেই না। এটা কখনো কখনো মানে ম্যাক্সিমাম সময় লাগে এটা, ঠিক আছে। আর এটা না দিলে তো সবাই বলে পাগল, মাথা দিয়ে এমন গন্ধ বেরোবে কেউ আর সামনে আসবে না, তাই জন্য এটা তো আনতেই হবে। তো মাসের প্রথম দিকে আমরা এই সমস্ত মুদি সদাই করেছি অনলাইন থেকে, বুঝতে পেরেছ। তো তোমরাও জানিও তোমাদের বাড়িতে কি কি মুদি সদাই আসলো আর কোথা থেকে নিলে। আমার তো ম্যাক্সিমাম সময় ফ্লিপকার্ট, এই যে মিনিটস বা ব্লিঙ্কিট, এই সমস্ত জায়গা থেকেই নিই, কারণ এগুলোতে থেকে অনেক অফার থাকে, যেমন এটাতেও খুব অফার দিয়েছে, এগুলোতে খুব অফার থাকে, তাই আমরা এখান থেকেই নিই।